নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। আর হোয়াট বেঙ্গল থিংস টুডে শুরুর একেবারে শুরুতেই ধরুন আপনি একটা গর্তে পড়ে গিয়েছেন, কিন্তু তাকে অর্থাৎ আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। দুটো উপায় আছে সেক্ষেত্রে। একটা লম্বা দড়িতে করে আপনার কাছে খাবার দাবার পৌঁছে দেওয়া যায়, তাতে আপনি বেঁচে থাকবেন ঠিকই, কিন্তু পর নির্ভরশীলতা কাটাতে পারবেন না। আর দ্বিতীয় উপায় কি রয়েছে? আপনাকে সেই গর্ত থেকে টেনে বার করে আনতে হবে। নিজের পায়ে দাঁড়াতে পারলে আপনি নিজেই নিজের বেঁচে থাকার রসদ জোগাড় করে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটোর মধ্যে কোনটা করা উচিত? রাজনৈতিক মহল বলছে এই দুটো উপায়ের প্রথমটার নাম হচ্ছে খয়রাতি, যা কিনা মানুষকে সরকারের উপর নির্ভর করে রাখে এবং তার ভাবমূর্তিও ভালো হয়। কিন্তু দ্বিতীয় উপায়ের নামই অনেকে বলেন উন্নয়ন। এ রাজ্যের কোষাগারে টাকার টানাটানি, হামেশাই সে কথা মনে করিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিরোধীরা কি বলেন? বিরোধীরা বলেন যে খয়রাতির রাজনীতি করলে সেক্ষেত্রে করতে গিয়ে আসলে উন্নয়ন থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে সরকার, যার ফল রাজকোষে ঘাটতি। উন্নয়নের কাজের জন্য নাকি টাকা পাওয়া যাচ্ছে না, শিক্ষা, স্বাস্থ্য, পেনশনের টানাটানি চলছে। কেন? কি অবস্থা রাজ্যের সিন্ধুকের? কেন এই ভাঁড়ে মা ভবানী পরিস্থিতি? তা নিয়ে আজকে আমাদের হোয়াট বেঙ্গল থিংস টুডে। আর যখন রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব, সেখানে কলকাতা শহর বা কলকাতা পুরসভা তার বাইরে নয়, কলকাতা পুরসভায় বেনজির অর্থ সংকট। তাই গত বছর সেপ্টেম্বর থেকে যারা অবসর নিয়েছেন তাদের পেনশন বন্ধ। পুরসভায় ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশ। রাতারাতি তোলপাড় শহর। আর্থিক সমস্যা যে রয়েছে তা অস্বীকার করেননি মেয়র ফিরহাদ হাকিম, কিন্তু তাই বলে যে পেনশনে হ্রাস, এই প্রশ্ন উঠতেই তদন্তের নির্দেশ। এবং তারপর কলকাতার মেয়র তিনি জানিয়েছেন এমন কোনো নোটিশই দেয়নি কর্তৃপক্ষ। তাহলে কে টাঙাল ওই নোটিশ কলকাতা পুরসভার মধ্যেই? রহস্যভেদে তদন্ত চলবে। কিন্তু এই গোটা ঘটনায় যে প্রশ্নটা উঠে এসছে বা আসছে তা বেশ উদ্বেগজনক। পুরসভার ভাড়ারে কি সত্যিই টানাটানি? পুরো অধিবেশনে কবুল করলেন মেয়র। কি বললেন ফিরহাদ হাকিম, শুরুতেই শোনাবো। আর্থিক অবস্থা খুব ভালো নয়। প্রায় সব মিলিয়ে নতুন পে কমিশন আসার পরে প্রায় 1000 কোটি টাকার আমাদের শোধ করতে হবে, দেনা আছে। কোনো পৌরসভায় আজ পর্যন্ত পেনশন, এটা আমাদের পৌর আইনের মধ্যে নেই। এটা আমি নিশ্চিতভাবে পৌর দপ্তরে পাঠাবো, যদি ওরা কনসিডার করে তখন দেখা যাবে। কিন্তু এটা পৌরসভার বহন করার মতন অবস্থা পৌরসভার আর্থিক দিক থেকে নেই। আপনারা শুনলেন যে অর্থ সংকটের কথা কবুল করলেন মেয়র, কিন্তু নোটিশ টাঙানোর প্রশ্ন সরাসরি অস্বীকার করেছেন তিনি। ওটা ফলস, ওটা আমাদের কোনো বিরোধী দল ওখানে একটা লাগিয়ে দিয়ে ছবি তোলার জন্য করেছে। এটা এনকোয়ারি করছে এবং যদি আমাদের কোনো কর্মচারী এতে ইনভলভ থাকে তাকে সাসপেন্ডও হতে হবে। বদমাইশি করে কোনো ইউনিয়নের তরফ থেকে এটা ইচ্ছে করে করা হয়েছে। কমিশনারকে বলেছি ইনকোয়ারি করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে। কোনো পেনশন বন্ধ হয়নি। পেনশন, বেতন যে তারিখে যার পাওয়ার সে সেই তারিখে পাবে। এই বিষয়টাকে যদি আমরা পাশে সরিয়েও রাখি, কিন্তু অর্থনৈতিক সংকট যে কলকাতা পুরসভায় রয়েছে তা কিন্তু মেনে নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আমরা নিয়ে আলোচনা করবো, শুধু কলকাতা পুরসভা নয়, গোটা রাজ্যের ছবিটা নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশানন্দ চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, আপনাকেও স্বাগত। রয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞ প্রসেনজিৎ মুখার্জি, আপনাকে স্বাগত। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র, আপনাকেও স্বাগত। আমি শুরুতে একটুখানি বিমলদা আপনার কাছেই আসি। যে ছবিটা কলকাতা পুরসভায় উঠে এসেছে সেখানে ফিরহাদ হাকিম পরিষ্কার বলছেন যে টাকা নেই। এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু অনুষ্ঠানে জেলার বিভিন্ন আমরা দেখেছি যে সেখানে যে সরকারি অনুষ্ঠান, সেখানে তিনি বলেছেন যে প্রশাসনিক বৈঠকে যে টাকা নেই, কিন্তু ফিরহাদ হাকিম এই কথা বলছেন আজকে দাঁড়িয়ে। কি কারণ মনে হয় আপনার এই জায়গা তৈরি হলো কেন? না, এটা একটা কথা বলি, আসলে অনেক দিনের ভুল নীতি আজকে রাজ্যকে যে জায়গায় নিয়ে গেছে আমি জানি না আমরা কবে ঘুরে দাঁড়াতে পারবো। ভুল নীতি বামেদেরও ছিল, তা অস্বীকার করার উপায় নেই।
কিন্তু এরা ভুলের উপর ভুল করেছে, ফলে রাজ্যটাকে প্রায় ডিজাস্টারের মুখোমুখি পৌঁছে দিয়েছে। আমি কতগুলো তথ্য দিই, তথ্যগুলো নেটে পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই ভেরি রিসেন্টলি বেরিয়েছে পারফরমেন্স কম্পোজিট ইন্ডেক্স, ভারতের রিজার্ভ ব্যাংক বার করেছে। ভারতের রিজার্ভ ব্যাংকের এই ইন্ডেক্স অনুযায়ী 4টি বিষয়ের উপর ভিত্তি করে ইন্ডেক্স তৈরি করা হয়। একটা হচ্ছে কর্মসংস্থান, গড় পারিবারিক আয়, শিল্পজাত মুনাফা, রাজস্ব। 042022 এই যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে বিভিন্ন রাজ্যের আর্থিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে পূর্বাঞ্চলের রাজ্যগুলো, আমি গোটা ভারতে ছেড়ে দিলাম, সে তো বাংলা একদম নিচের দিকে 19, 20 ইত্যাদি চলছে। আমাদের লজ্জার ব্যাপার, পূর্বের যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেখানে বাংলা সবার নিচে। একবারই শুধু বিহারকে টপকে যেতে পেরেছে, অধিকাংশ ক্ষেত্রে নিচে। আমরা এই জায়গায় পৌঁছেছি। পশ্চিমবাংলার টোটাল ডেট শুনলে কত, টোটাল লোন পশ্চিমবাংলা সরকারেরই যে হিসেবটা ওরা দিয়েছিল এই 2021-22 সালে মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্টে, ওদের কাছ থেকেই নেওয়া। 5,35,833 কোটি 81 লক্ষ টাকা। টাকার পরিমাণটা উত্তরপ্রদেশ আমাদের চেয়ে বেশি, কিন্তু আমাদের টোটাল যা মানে পার্সেন্টেজ পাবলিক ডেট হচ্ছে আমাদের জিএসডিপির 35.47%। উত্তরপ্রদেশ 6,11,000 কোটি টাকা। একেবারে বিমল, এই টেকনিক্যাল কথাগুলোর পাশাপাশি কারণটা কি বলে আপনার মনে হয়? তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ। এক হচ্ছে আমাদের এখানে আয়ের দিকে নজর দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আয় হচ্ছে মদ বিক্রি করে, আয় এই জন্য বাড়ি বাড়ি মদ নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাড়িতে মদ, বাড়িতে সরকারের পর এখন বাড়িতে মদ। আয়ের কোনো জায়গা নেই এখানে। গত 11 বছরে 1 ফুটটা শিল্পোন্নয়ন হয়নি। এই যা মিডিয়াম বা কুটির শিল্প সেই চলছে, 1 ফোঁটা শিল্পোন্নয়ন হয়নি। তার উপরে আয়ের উপর না দেখে মাত্রা ছাড়া ব্যয় এবং যতটা সম্ভব পাবলিক ডেট, যতটা সম্ভব লোন করে যাও। সে 4 ভাগ দর্শনে পড়েছিলাম না, ঋণ ঠিকঠাক ঘৃতন পিবে যাবত জীবেত সুকং জীবেত। লোন করো, ঘি খাও, ঋণ করে যাও। পশ্চিমবঙ্গ সরকারের সেইটা নীতি আসলে একদম, এদের কোনো লং টার্ম ইকোনমিক পলিসি নেই, কোনো লং টার্ম ভাবনা চিন্তা নেই। আজকে না কালকে সে বেঁচে দাও, মোটামুটি এভাবেই সরকারটা চলছে। কিন্তু এটাকে সরকার চলা বলে না। আমি জানি না, এরা কোনো কথা তো শুনতে বেশ বিমল, আমি আসবো পরামর্শ এরা মানে না। আপনার যে বক্তব্য, যেখানে আপনি অভিযোগগুলো তুলে ধরছেন যে ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমি একটুখানি এই বিষয় নিয়ে আসবো। বৈশানন্দা, আপনার কাছে বিরোধীরা বলছে যে আপনারা জনমোহিনী এই যে নীতি নিতে গিয়েছেন, রাজনীতি করতে গিয়ে আপনাদের এই অবস্থা হয়েছে। আপনারা ত্রিফলা লাগিয়েছেন, নীল সাদা রং করেছেন, বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে আপনারা অপ্রয়োজনীয় আলো লাগিয়েছেন, সৌন্দর্যায়নের নামে আপনারা অপচয় করেছেন, সে কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। না, দুটো বিষয় এসছে। একটা হলো যে পশ্চিমবাংলার সামগ্রিক বিষয়, একটা হলো কলকাতা পৌরসভা প্রসঙ্গে আসি। দেখুন, বাংলাকে আমফান, ইয়াস, আইসিডিএস, মিড ডে মিল থেকে শুরু করে 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার দেয় না। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 93,000 কোটি টাকা এই মুহূর্তে আমাদের আমফান, ফুলপুল, ইয়াসের ক্ষতিপূরণ বাবদ পাওনা আছে। তো আপনি কলকাতা পৌরসভা বলছেন, কলকাতা পৌরসভায় আপনার প্রথমেই আলোচনাতে যেটা আপনি বললেন যে একটা কোশ্চেন করেছিলেন সন্তোষ পাঠক যে কাউন্সিলরদেরকে এমএলএদের মতো পেনশন দেওয়া হোক। সেক্ষেত্রে আর্থিক সংকটের কথা মেয়র স্বীকার করেছেন এবং এটা তো উনি তার প্রকাশ্যেই বলেছেন। তো সেখানে তো আপনার মিডিয়ারা ছিলেন। কিন্তু পেনশন বন্ধ হবে এইটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যা। এবং যে নোটিশটা দেখানো হচ্ছে তার তলায় কারুর সই নেই, কোনো আমি ছেড়ে দিলাম, এই নোটিশ প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি কলকাতা পৌরসভার পেনশন বন্ধের প্রসঙ্গে যাচ্ছি না। বৈশানন্দা, তদন্ত যেহেতু হচ্ছে, আমার প্রশ্ন যে এই যে 700 কোটি টাকার যে দেনা এই মুহূর্তে, এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি। কলকাতা পৌরসভা কেন সারা সূত্র খবর কেন? আমরা তো স্বীকার করছি যে কলকাতা পৌরসভায় আর্থিক সংকট আছে। কলকাতা পৌরসভার সামাজিক প্রকল্পের কাজ চলে, উন্নয়নের কাজ চলে, বস্তি উন্নয়নের কাজ চলে, সোয়ারেজের কাজ চলে, পেভমেন্টের কাজ চলে, রাস্তা হয়, লাইট হয়, সামাজিক প্রকল্পের বিউটিশিয়ান কোর্স হয়, টেলারিং কোর্স হয়, মেয়েদের ড্রাইভিং কোর্স হয়, ছেলেদেরকে তাদেরকে ইকুইপ তৈরি করার জন্য। মানে তাহলে কি বৈষম্যটা ধরে নিতে হবে যে কলকাতা পৌরসভা আয়ের তুলনায় ব্যয় বেশি করে? না, কলকাতা পৌরসভা তো একটা স্ট্যাটুটারি বডি, তারা চেষ্টা করে যে
এই কলকাতা শহরকে সৌন্দর্য রাখে। আজকে কলকাতা আগের থেকে একসময় কলকাতাকে পৌরসভাকে নিয়ে অনেক সমালোচনা হতো। কলকাতা শহরকে রাজীব গান্ধী বলেছিলেন মুমূর্ষু নগরী, ডাইং সিটি। না, একেবারেই আমি আপনার কথার প্রসঙ্গ ধরেই বলি, একদম বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বৈশ্বনাথ দা, এটা ঠিক যে শহর কলকাতা এখন আগের তুলনায় অনেক দেখতে সুন্দর, রাস্তাঘাট অনেক পরিষ্কার, আলো জলে বিভিন্ন জায়গায় পার্ক হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু পরিস্থিতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, পর্যালোচনা করছি, সেই জায়গাটাতে দাঁড়িয়ে প্রসেনজিৎ বাবু, আপনার কি মনে হয় কলকাতা পুরসভার রিসেন্ট টাইমসে যে কাজ করেছে সেটা ভালো মন্দ সেটা মানুষ বিচার করবেন, কিন্তু এই জায়গাটা তৈরি হলো কেন? দেখুন, যে কোনো সংস্থার একখানা আয়ের একখানা মাপকাঠি থাকে আর একখানা ব্যয়ের মাপকাঠি থাকে। না, গত 2 বছরে যেটা সারা পৃথিবীতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে, কলকাতাতেও হয়েছে, আমরা তো আর পৃথিবীর বাইরে নয়। অবভিয়াসলি একখানা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন বডির ইনকাম কোত্থেকে হয়? যদি ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটি হয় তাহলে ওখান থেকে ট্যাক্স হয়, যদি ট্যাক্স হয় তাহলে ওগুলো আমাদের ইয়েগুলো আমাদের আলমারিতে, আমাদের কফারে ঢোকে। এই গত 2 বছরে যদি আপনি দেখেন, হয়তো বম্বে ছাড়া কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রোথ রেট পেয়েছে কিনা আমার খুব সন্দেহ। আর বম্বের কথাটা একটু আলাদা, কারণ ওখানে ইকোনমিক আপনার কি মনে হয় কারণটা কি? কোভিড? কোভিড না, দেখুন, যদি মানে কলকাতার যদি আপনি একবার এখানে একটা ব্লুপ্রিন্ট যদি ধরেন, তাহলে আপনি যে কথাটা তুললেন সেটা হচ্ছে কি 5 বছরে আমরা এখানে অনেক ব্যয় করেছি, শহরটাকে খুবই সুন্দর দেখতে হয়েছে আগের থেকে। আর আমি আপনাকে আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে প্রবাবলি বম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে কলকাতা আজকে অনেক বেশি ভালো দেখতে, অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি গুছানো। বাট এইটা কি জাস্টিফাই করে যে আমাদের খরচার থেকে ব্যয় যদি অঙ্কটা বেশি হয়ে যায়, সেই জাস্টিফিকেশনটা কি আছে? মানে আপনি বলছেন যে সেক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে গিয়েছে, এটাই আবারও একটা কারণ উঠে আসছে যে আয়ের তুলনায় ব্যয় বেশি, সে কারণে এত টাকা, এখনো পর্যন্ত হাজার হাজার টাকা সেক্ষেত্রে কলকাতা পুরসভার ঋণ রয়েছে, এটাও যেমনটা ফিরহাদ হাকিম বলছেন। প্রশাসনিক বৈঠকে আজকাল হামেশাই এই কথা বলতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একবার নয় বারবার। টাকার টানাটানি নিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। ফার্স্ট হচ্ছে আমি পেট ভরে খেতে দেবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন সংস্থান, বাদবাকি কাজগুলো আপনাদেরও করতে হবে। আপনাদেরও ফান্ড আছে, এমএলএদেরও আছে, এমপিদেরও আছে, মিলিয়ে মিশিয়ে করুন। তোমাদের আমি আর বলতে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথার থেকে জোগাড় করবো সব ঠিক নেই। এখন আর নতুন করে কিছু চাইবে না, 2 বছর কিছু চাইবে না, পরে আবার দেখবো। বসো বসো। তোমাদের লজ্জা করে না যে এই টাকাগুলো আসবে কোত্থেকে? তোমার আইডিয়া আছে লক্ষ্মীর ভান্ডারে কত কোটি টাকা যাচ্ছে, কত হাজার কোটি টাকা? সেটাও তো গভর্নমেন্টের প্রোগ্রাম, সবই চাই। তাহলে তোমরা একটা কাজ করো, ম্যাজিশিয়ান তৈরি করো আর বলো ম্যাজিশিয়ান এসে টাকা দিয়ে দেবে। যে টাকাটা কোথার থেকে আসবে আমি তো চাইলাম, এমএলএরা একটু বুঝতে শেখো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বাম নেতা দেবাঞ্জন দে, আপনাকে স্বাগত। আমি আপনার কাছে আসছি, যেটা আমি জানতে চাইছিলাম যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে টাকা নেই, হয়তো ঠিকই টাকা নেই বলে তো তিনি টাকা খরচ করার কথা বলছেন, যে টাকা খরচ করা যাবে না, কোথা থেকে টাকা দেবেন? কিন্তু এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, হয়তো ভারত যখন স্বাধীন হয়েছিল তখন সরকারের এটা টার্গেট ছিল যে মানুষকে অ্যাটলিস্ট অন্ন, বস্ত্র, বাসস্থান দেয়া, সেই টার্গেট ভারতের সরকার নিয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস 10 বছর ক্ষমতায় থাকার পর, দেশের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আমরা এই টার্গেটে দাঁড়িয়ে রয়েছি কেন? কি মনে হয়, মানুষকে আমরা চাকরি দিতে পারিনি, শুধু এই টাকা হাতে তুলে দিয়েছি বলে? এটা কি সমস্যা, না অন্য কোনো সমস্যা রয়েছে? না, স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যা দেখা গেছে গত 10 বছরে, না কাজ আছে না শিল্প আছে। যেটা আছে সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এমন অবস্থা, এই যে কলকাতা কর্পোরেশনের যা সিচুয়েশন তৈরি হলো, এ তো স্বাভাবিকভাবেই এক একটা করে প্রকল্প হচ্ছে, প্রকল্পের পেছনে গোটা কলকাতা জুড়ে, গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের ক্ষেত্রে একটার পর একটা ব্যানার আর হোর্ডিং। এই ব্যানার আর হোর্ডিং এর পেছনে যে সরকারি অর্থ ব্যয় করছে, সেই সরকারি অর্থ যদি এই বিজ্ঞাপনের পেছনে, মুখ্যমন্ত্রীর বড় বড় হোর্ডিং টাঙানোর পেছনে, অন্যান্য মন্ত্রীদের বড় বড় হোর্ডিং টাঙানোর পেছনে খরচা না করে যদি প্রকল্পের পেছনে খরচা করতেন, তাহলে আজকে বাংলার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান হয়তো সুনিশ্চিত করা যেত। আমি শুভাশিস দা, আমরা যে শুরুতে অনুষ্ঠানে যে কথাটা বলেছিলাম যে যদি কেউ গর্তে পড়ে যায় তাকে তাহলে গর্ত থেকে টেনে বের করাটাই উদ্দেশ্য এবং সেখানে তিনি যেন স্বাবলম্বী হন, কিন্তু তাকে যদি আমরা সেখানেই ফিট করাই ওই গর্তের মধ্যে, তাহলে তো সমস্যার সমাধান কোনোদিনও হবে না। আপনি কিভাবে দেখেন বিষয়টি? দেখুন,
এই সমস্যাটা কিন্তু প্রথমত খুব গুরুতর, গভীর, এবং অনেকগুলো রাজ্যই এই সমস্যায় পড়েছে। সবার উপরে আমি লিস্ট দেখছিলাম আজকে, যে পাঞ্জাব, তারপর রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং কেরল প্রায় এক জায়গায় আছে। যদি আমি ঋণ এবং জিডিপির রেশিও ধরি, তাহলে পশ্চিমবঙ্গে 38.8%, কেরলের বোধ হয় সামান্য একটু ওপরে, কেরল তার থেকে সামান্য, মানে 39ও নয়। তো এটা হওয়ার অনেকগুলো, একটা তো কোভিড একটা কারণ আমার মনে হয়, কিন্তু দেখুন অনেক বিশিষ্ট অর্থনীতিবিদও বলেছেন যে মানুষের হাতে এই সময় ক্যাশ টাকা দেওয়ার কথা, কিছু সেরকম প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু স্টেট গভর্নমেন্ট যেটা করতে পারে বলে আমার মনে হয়, সেটা হলো তাদের এই খরচগুলোকে রেশনালাইজ করা যায়। মানে পুজো বা ক্লাবকে পেছনে খরচ করা, বা ধরুন স্বাস্থ্য সাথীতে সম্পূর্ণ, আমি কোনো একটা ব্যক্তি, সে যে সমাজের যে পজিশনে আছে, সে হয়তো বছরে প্রাইভেটে একটা ইন্স্যুরেন্সে 40,000 টাকা ইএমআই দিচ্ছিল, তাকে সরকার বলতে পারতো যে আপনি 10,000 টাকা দিন। এই যে সবাইকে সমান, মানে ফ্রি করে দেওয়া, যিনি দিতে পারেন তাকেও চাল দেবো, যিনি পারেন না তাকেও দেবো, এগুলোকে রেশনালাইজ করে হয়তো কিছুটা খরচ করা যায়, মানে বাঁচানো যায়, অবশ্যই যায়। কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে যে এই যে, এবং মাথায় রাখবেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, পাঞ্জাব, রাজস্থান, কেরল, অন্ধ্র, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলোর পারফরমেন্স বেশি খারাপ তুলনায় গুজরাট, মহারাষ্ট্র, যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ অনেক বেশি, তাদের পারফরমেন্স অনেক বেটার। দেখুন নন বিজেপি স্টেট গুলো খারাপ করছে। আমি এই জায়গাটাতে আপনার থেকে রাজনৈতিকভাবে কারণটা বোঝার অবশ্যই চেষ্টা করব। আমি একটুখানি বৈষ্ণবদার কাছে একটা কারণ মনে হয়, সেটা বলবো। হ্যাঁ প্লিজ বলুন। সেটা হচ্ছে গিয়ে, মানে বিজেপির মতন একটা বিরাট পাওয়ারফুল ম্যামথ শক্তি, যাকে এই নন বিজেপি স্টেটগুলো ভয় পায়, এবং তার হাত থেকে, মানে হেরে যাওয়ার ভয় থেকে তারা, আমার ধারণা, অনেক বেশি এই ধরনের খরচগুলো করেন। বেশ, আপনার এই যুক্তিটা নিয়ে আমি অবশ্যই আসবো। আমি বৈষ্ণব আপনার কাছে জানতে চাইছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের খরচ প্রথম বাজেট ধরা হয়েছিল 11,000 কোটি টাকা, সেখানে এখন যেটা দাঁড়াচ্ছে প্রায় 17 থেকে 18,000 কোটি। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে কেন মানুষের হাতে টাকা তুলে দিতে হবে? তাহলে যদি মানুষের হাতে সরাসরি টাকা তুলে দিতে হয়, তাহলে তো খরচের স্বাভাবিক পরিমাণ বেড়ে যায় এবং ভান্ডারে টান পড়ে। বিনিময়ে রাজ্যে 10 বছরে কটা শিল্প এসেছে যে মানুষ সেখানে কাজ পাবে, চাকরি করবে, অর্থ উপার্জন করবে, সেখান থেকে সে নিজেই নিজের সংসার চালাবে এবং সরকার সেখান থেকে ট্যাক্স নেবে। না দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী একটু আগে দেখাচ্ছিলেন যে সবার জন্য কাজ আর সবার পেটে ভাত, এটা আমাদের স্লোগান। এবং মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন রুটি কাপড়া মাকানের যে সমস্যা, সেটা সমাধান করবার। কেন্দ্রের কাছে 93,000 কোটি টাকার আমরা, আপনি যেটা বলছেন, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন বৈষ্ণব দা। এই 10 বছরে কটা শিল্পের নাম আপনি বলতে পারবেন? কটা ফিতে কাটা হয়েছে একটুখানি প্লিজ বলবেন। না, আপনি তো কোশ্চেন করেছেন, কোশ্চেনটা তো প্রথম থেকে উত্তর দিতে হবে। কারণ আপনি বলছেন যে মানুষের হাতে টাকা দেওয়ার কেন প্রয়োজনীয়তা আছে। আমি দেখলাম আমাদের নোবেল প্রাইজ পেয়েছেন বাঙালিদের মধ্যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কিছুদিন আগে তিনি বলেছিলেন যে মানুষের কাছে হাতে ক্যাশ ফ্লোটা করিয়ে দিতে হবে। মহিলাদেরকে স্বনির্ভর করার, একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য একটা সামান্য হলেও তাদের সাবসিডি দিয়ে, লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে তাদেরকে রিচ করা, এবং একটা মানুষের হাতে নগদ টাকা আসলে তাতে একটা বাজার তৈরি হয়, তাতে মার্কেটে তারা টাকাটাকে রোল করে, ইনভেস্ট করে। এটা একটা আমার একটা মনে হয়েছে, আমার ধারণা। আর সেকেন্ড, আপনি বলছেন যে আমাদের রাজ্যটা, আমাদের দেশটা কিন্তু মূলত এগ্রিকালচারাল বেস কান্ট্রি। আপনার বেঙ্গলও কিন্তু, আমাদের রাজ্যটাও কিন্তু এগ্রিকালচারাল বেস কান্ট্রি। তারপরে আমাদের কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, কৃষিকর্ম আমরা বিভিন্ন জায়গায় প্রাইজ পেয়েছি। আপনার কি মনে হয় বৈষ্ণব দা, শুধুমাত্র কুটির শিল্প দিয়ে একটা গোটা দেশ, একটা রাজ্য চলতে পারে? বড় বড় ইন্ডাস্ট্রি ছাড়া কি করে এই আধুনিক সময় মানুষ চলবে? না, মাঝারি শিল্প, আপনার শিল্পর তো অনেকগুলো স্তর আছে না। আপনি যেটা বলতে চাইছেন যে এখানে যে ছোট শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, এইগুলোর সঙ্গে সঙ্গে এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির শিল্প, এবং যদি ইনভেস্টমেন্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন আন্তরিকভাবে, সমস্ত ইনভেস্টমেন্ট যাদের লোককে বলেছেন বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগ করুন, সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হচ্ছে, সাহায্য করা হবে, বিনিয়োগকারীরা আসবে। আমরা আশা করছি যে আগামী দিন ভবিষ্যৎ। বেশ বৈষ্ণব দা, আপনার এই কথা প্রসঙ্গে ডেফিনেটলি আরো আমরা আলোচনা যাওয়ার চেষ্টা করবো। আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা অন্যরা কিভাবে ভাবছেন। অর্থ বরাদ্দে ঘাটতি, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলি।
ওষুধ থেকে সরঞ্জাম ভাড়ার কার্যত শূন্য একাধিক হাসপাতালে, ফলে নাকাল হচ্ছেন রোগীরা। অর্থ সংকটের কথা মানছেন খোদ স্বাস্থ্য অধিকর্তাই। অর্থের যোগান কমছে, তাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হাতে টান পড়ছে রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের। মেডিসিন, ইকুইপমেন্ট, আদার হসপিটাল কনজিউমেবল এই 3 খাতে বরাদ্দ অর্থ দিয়েই মেডিকেল কলেজগুলিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চলে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, অর্থের যোগান কম থাকায় কোথাও মেডিসিন তহবিলে বরাদ্দ টাকার অঙ্ক তলানিতে ঠেকেছে, কোথাও ইকুইপমেন্ট এবং আদার হসপিটাল কনজিউমেবল খাতে ভাড়ার কার্যত শূন্য। ঠিকঠাক ওষুধ দিচ্ছে না, পাম্প ফার্ম দিচ্ছে না, কিচ্ছু না, বেকার এসে এসে ফিরে যাচ্ছি। 6টা ওষুধ আগের মাসে লিখেছে, 2টোই দিয়েছে। আগে ওষুধ পেতেন, এখন পাচ্ছেন না? না, আগে পেতাম, এখনো পাওয়া যাচ্ছে না কয়েক মাস। কোভিডের গ্রাফ কিছুটা নামায় হাসপাতালগুলিতে অন্য রোগীদের যাতায়াত বাড়তে শুরু করেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের আকাল। ডায়াবেটিসের রোগী ইনসুলিন পাচ্ছেন না, এমনকি মেটফরমিনের মতো সাধারণ ওষুধও অমিল। সার্জিক্যাল ইকুইপমেন্টের অভাবে ভোগান্তির শিকার হচ্ছেন অস্ত্রোপচারের রোগী। তুলো, গজ, ব্যান্ডেজের তহবিলেও সংকটের প্রভাব পড়েছে। দপ্তর সূত্রের খবর, ড্রাগ, ইকুইপমেন্ট এবং আদার্স হসপিটাল কনজিউমেবল এই 3 খাতে যে বরাদ্দ অর্থ, সেই বরাদ্দ অর্থে কিন্তু ঘাটতি রয়েছে। একাধিক মেডিকেল কলেজের যারা প্রতিনিধি রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা প্রকাশ্যেই বলছেন মেডিসিনে যাও বা টাকা আছে, ইকুইপমেন্ট ওএসসি অর্থাৎ আদার্স হসপিটাল কনজিউমেবলের অবস্থা তথৈবচ। অর্থের সংকট যে রয়েছে মানছেন খোদ স্বাস্থ্য অধিকর্তাও। TV9 বাংলাকে অজয় চক্রবর্তী জানিয়েছেন, ফান্ডে সমস্যা রয়েছে আমরা জানি, অর্থ বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তবে কিছু ওষুধের যোগান স্বাভাবিক রাখার ক্ষেত্রে কয়েকটি মেডিকেল কলেজেরও গাফিলতি রয়েছে। আবার সরবরাহকারী সংস্থা নানা কারণে ওষুধ সরবরাহ করতে পারছে না, এটাও ঠিক। সরকারি ব্যবস্থায় এগুলো প্রতিদিনের বিষয়, সব দিকগুলি আমাদের নজরে রয়েছে। কিন্তু এই টানাপোড়েনে আখেরে ভুক্তভোগী রোগীরা। কেন ওষুধ ও ইকুইপমেন্টে অর্থ বরাদ্দ কমছে? স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া তথ্যে চোখ কপালে উঠবে। সৌরভ দত্ত রিপোর্ট, TV9 বাংলা। বাস্তব ছুটে যেটা আপনাদের দেখালাম, তারই পাশাপাশি যদি জানাই যে রাজ্যের এই মুহূর্তে রাজকোষের ঘাটতির পরিমাণটা যদি আপনারা দেখেন 2020-21 মানে 21-22-এ সেটা প্রায় 60,864 কোটিতে পৌঁছেছে। সেটা 2019-20 ছিল 27,254 কোটি টাকা, এমনটাই বলছে পিআরএস বাজেট অ্যানালিসিস। আর ঋণ রয়েছে, যেটা কিছুক্ষণ আগে বিমল শঙ্কর নন্দ বলছিলেন যে 5,358,033 কোটি, সুদ মিলিয়ে যা 63,700 কোটি টাকা। এবং আগের ঋণ শোধ করতেই রাজ্যের 85% খরচ হয়ে যায়। এই যখন জায়গায় দাঁড়িয়ে আমি একটুখানি প্রসেনজিৎ বাবু জানতে চাইবো, যে পন্থায় এই মুহূর্তে বৈষ্ণব যেটা বলছিলেন যে অর্থনীতিবিদরাও বলছেন যে টাকা হাতে দেওয়া উচিত গরিব মানুষের, যাদের হাতে টাকা নেই, সেটা হয়তো ঠিক, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এভাবে যদি চলে তাহলে কি অর্থনীতির সঠিক পথে আমরা রয়েছি? দেখুন, এখানে একটু আমায় টাইম দিন, আমি দুটো জিনিস ক্ল্যারিফাই করতে চাই। যে আমাদের ডেট কম্পোনেন্ট, আমাদের যে ধারের যে মাপকাঠি আছে, মানে ভার্সেস আমাদের স্টেট জিডিপি যেটা আছে, সেটা হয়তো আমাদের 37%, সেটা কোভিডের আগে 34% ছিল। 37%টা কিন্তু আনসাস্টেনেবল নয়। এই না যে আমরা যদি 100 টাকার মধ্যে 40 টাকা মতো যদি ধারের বোঝ থাকে তাহলে আমাদের সবকিছু নষ্ট হয়ে যায়, এরকম কিছু নয়। আমাদের অনেক আমরা বড় সংস্থাও দেখি যারা হয়তো এর থেকে অনেক বেশি ধার নিয়ে চালায়, আর ওগুলো ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো স্টেটের থেকে অনেক ছোট, ওগুলোও তো বাহুল তবিয়তে চলছে। এই না যে আপনাদের খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে যতখানি আমি ধার নিয়েছি ওটা আমি কোথায় খরচা করছি। গত 2 বছরে একটা জিনিস যেটা আমি দেখেছি, সেটা খুব বাহবা দিতে হয় স্টেট গভর্নমেন্টকে, সেটা হচ্ছে গিয়ে যে কনজাম্পশন লেড ইকোনমিক গ্রোথ। মানে আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের মধ্যে যেরকম ভাবে পয়সাটা যেরকম ভাবে বিলিয়েছি, ওটা স্ট্রেট কনজাম্পশনে কিছু কিনতে খরচা করছে, ওটাতে আমি সেভিংস ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে ফেলে রাখছি না। আর এইটা কিন্তু হাফ দ্য ট্রুথ। মানে লাস্ট 2 বছরে স্টেট কিন্তু অত খারাপ করেনি, তার জন্য আমাদের কিন্তু স্টেট জিডিপি গ্রোথের যে হারটা আছে সেটা কিন্তু যথেষ্ট। কর্মসংস্থানের বিষয়ে কি বলবেন? না, কর্মসংস্থানের দিকে আসি। ওয়েস্ট বেঙ্গলের যে স্লাইডটা দেখা গেছে, ওটা কিন্তু আপনি যদি দেখেন 1990s এর যে ডিকেডটা ছিল, দশকটা ছিল, তখন আমরা স্টেট ভার্সেস ন্যাশনাল অ্যাভারেজ যদি দেখতাম, স্টেট তখন অনেক এগিয়ে ছিল। 2000 থেকে 2010-এর মধ্যে মোটামুটি অন পার ছিল,
আর 2010 থেকে 2020 অবধি আমরা কিন্তু ন্যাশনাল অ্যাভারেজ থেকে পিছিয়ে গেছি। বেশ, এর মধ্যে আমি আসবো। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে তাহলে প্রসেনজিৎ বাবু এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কেন? বিমল দা, তো বিষয় বলতে হবে না, পরে না হয় আমি বলবো না। প্রথম কথা, কলকাতা সৌন্দর্যায়ন নিয়ে একটা কথা হলো, কারণ এখানে যিনি আছেন একজন তিনি কলকাতা পুরসভার খুবই সম্মানীয় সদস্য। আমি শুধু একটা কথা বলবো যে কলকাতার মাঝখানে বুলেভার্ড তৈরি হলে, গাছ লাগালে, সবুজের একটা প্যাচ হলে আমারও ভালো লাগে। নিশ্চয়ই কলকাতায় আমি থাকি, কলকাতা সুন্দর হলে তো ভালো লাগবেই। কিন্তু আমি একটা টিভি 9-কে আমন্ত্রণ করছি, সেটা হচ্ছে কোভিড সিচুয়েশন একটু চলে যাক, এই আমরা থাকি, তার সঙ্গে আমাদের মাননীয় পুরসভার সদস্যও থাকুন, একটু রাসবিহারী মোড়ে আসি, সেখানেই অনুষ্ঠানটা করি, বা শ্যামবাজারের মোড় থেকে একটু হাঁটতে হাঁটতে ফুটপাথ দিয়ে। কলকাতায় ফুটপাথ বলে কিছু রয়েছে? আমার তো অধিকার আছে ফুটপাথে হাঁটার। আমি নিশ্চয়ই যে মানুষগুলো ফুটপাথে ব্যবসা করে খাচ্ছে তাদের পেটে লাথি মারার কথা আমি বলবো না, তাহলে বারবার এই কথাগুলো কেন শুনি যে 3/4 রাস্তা জায়গা ছেড়ে দিতে হবে, মোড়ের জায়গা থেকে 100 মিটারে কাউকে বসতে দেবো না। এখন দেখা যাচ্ছে যত মোড় তত বেশি হকার। এবং আপনাকে বলি কি ভয়ঙ্কর অবস্থা, আমি নিয়মিত যাতায়াত করি বলে রাসবিহারী মোড়ে কালীঘাট মেট্রোতে, যেখানে মিনিটে মিনিটে শয়ে শয়ে লোক নামছে, সেখানে নামার জায়গায় 1.5 হাত 2 হাত জায়গা বাকি আছে, বাকি সব হকার দখল করে রেখেছে। আমি আবার বলছি, আমি কিন্তু লোকের পেটে লাথি মারার পক্ষপাতী নই, কিন্তু সরকার বলে একটা কিছু আছে, পুরসভা বলে কিছু আছে, বেশ, বৈশানবদা কি বলবেন? আমি কিন্তু বুঝতে পারিনি। আমি ওনাকে আমন্ত্রণ করছি, একদিন আসুন, একসঙ্গে রাসবিহারী মোড়ে চা খাই। বৈশানবদা, না না, আমি তো রোজই ওখানে থেকে যাই। আমি বলছি একটা কথা বলছি, উনি বিজেপি কি হকার তুলে দেওয়ার কথা বলছে? আমি যতদূর জানি যে একটা হকার নীতি বিষয়, না না, আপনি তো দুরকম কথা বলছেন। একটা বলছেন যে ফুটপাত অকুপাই করে রেখেছে, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা সেটা শুনুন স্যার, আপনি তো আমাদের চারুচন্দ্র কলেজে পড়ান পলিটিক্যাল সায়েন্স, ওই জন্য আপনি নামেন কালীঘাট স্টেশনে। আমি একটা আপনাকে বলছি যে আমরা একটা হকার সম্পর্কে একটা নীতি গ্রহণ করছি, এবং তাতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে হকাররা তাদের রুটি রুজির ব্যাপারে তাদের যে বিধি করে দেওয়া হবে, সেই নিয়ম বিধি মেনেই চলতে হবে, সেটা নিশ্চিতভাবে। এবং কলকাতা শহরের উন্নয়ন শুধু একটা ফুটপাতে হকার আছে বলে পুরোটা খারাপ হয়ে যায় না। ত্রিফলা লাইট থেকে সমালোচনা করে অনেক কিছু অনেকে বলবেন, কলকাতায় যে জঞ্জাল আজকাল রাস্তায় থাকে না, আজকাল যে আধুনিক ভ্যাট তৈরি হয়েছে, সোয়ারেজের লাইনের উন্নতি হয়েছে, কলকাতার বস্তির মানুষের আর্থিক সামাজিক অবস্থার উন্নতি হয়েছে, কলকাতার সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, এদিকটাও কিন্তু প্যারামিটারে ধরা উচিত। আর উনি যে বিষয়টা তোলার চেষ্টা করছেন, এটা একটা সোশিও ইকোনমিক প্রবলেম। হ্যাঁ বলুন। আমার একটু বাকি আছে বলি, আপনার তো বলে ফেললেন আবার। না, আরো আছে, কারণ এই আপনার তথ্যগুলো তো অসম্পূর্ণ হয়ে গেল। আমি 2011-তেও আপনার এই একই কথাগুলো আপনাদের অন্য কারোর মুখে শুনেছিলাম, যে আমরা একটা নীতি নিচ্ছি, ওই নীতি 10 বছর ধরেই নেওয়া চলছে। আমি কখনো বলিনি হকার তুলে দিতে হবে, তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু যে মানুষগুলো রাস্তায় হাঁটবে বাধ্য হচ্ছে, অ্যাক্সিডেন্টে চাপা পড়ছে, তাদের ফুটপাতে হাঁটানোরও একটা দায় আপনাদের রয়েছে, আপনারা সেই দায়টা স্বীকার করেননি। দ্বিতীয় কথা বলি, আরেকটা বিষয় বলি, পরে আপনি বলবেন। আসলে পশ্চিমবাংলায় এই ত্রুটির জায়গা কি আমি বলিনি, তারপরে বাকিটুকু পুরোটা আপনি বলুন। সেটা হচ্ছে এই যে কেন বারবার এটা মানে আমাদের রাজ্য পেছচ্ছে। এটা ঠিকই, কনজামশন বাড়ছে, কিন্তু মানুষের হাতে তো কাজ খুলে দিতে হবে, নইলে ইকোনমি কিন্তু একদম সাবসিস্টেন্স ইকোনমি হয়ে যাবে। সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে গভর্নেন্স, অর্থাৎ সরকারকে শক্তপোক্ত হতে হয়। আর আরেকটা উদাহরণ দিই, আপনারা নেটে পেয়ে যাবেন, গুড গভর্নেন্স ইন্ডেক্স যদি ধরেন, পশ্চিমবাংলার হালটা অন্যান্য রাজ্যের হালটা, আমি সংক্ষেপে উত্তর নেব বৈশানবদা, আমি একটুখানি দেবাঞ্জন বাবুর কাছে যাবো। আমরা একদম পিছিয়ে গেছি। আসলে সমালোচনা করার যাদের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে তারা সমালোচনা করবে, কিন্তু মানুষ তার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বিচার করবে, এবং তারা বিচার করেছে 2021 সালে বিভিন্ন নির্বাচনের নিরিখে। সেটা বলতে পারি যে কিছু বিরোধী দল আছেন এখানে যারা কেবলমাত্র সমালোচনা করাটাই, মানে এটা তো ঠিক বৈশানবদা, যে সমস্যা তো তৈরি হয়েছে, আপনাদের হাতে পয়সা নেই, এই জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু সেখানে বিরোধীরা বলছেন। আমি সেই জায়গায় একটু দেবাঞ্জন বাবু কি বলবেন এখন? দেবাঞ্জন বাবু, ডিবেটটা চালাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যাজিশিয়ানকে ডাকতে বলছিলেন মুখ্যমন্ত্রী। এটা ঠিক যে ম্যাজিশিয়ান ছাড়া কেউ ভারী শিল্পকে বাদ রেখে শুধু কুটির শিল্প দিয়ে বাংলার অর্থনীতিকে একটা জায়গায় দাঁড় করাতে পারবে না। মানে একমাত্র ম্যাজিশিয়ানরাই পারতে পারে এরকম কিছু আর কি। সেই কোন ম্যাজিশিয়ান পারবে সেটা উনি জানবেন হয়তো, কিন্তু এই যে গত
10 বছর ধরে গোটা বাংলা জুড়ে যে শিল্পে খরা, শিল্প যে আসেনি শুধু এমনটা নয়, উল্টো দিকে একাধিক শিল্প হচ্ছে বাংলার মাটি থেকে পাত্তারি গুটিয়ে চলে গেছে। সিন্ডিকেটবাজি, তোলাবাজি, কাটমানি, এই সমস্ত কিছুর উপদ্রবে গোটা বাংলা থেকে মানে লিস্ট ধরে নাম বলা যায়, একের পর এক শিল্প হচ্ছে যে পাত্তারি গুটিয়ে চলে গেছে। যতক্ষণ গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে বেকারত্ব বাড়তে থাকবে, মানুষের ক্রয় ক্ষমতা কমতে থাকবে, সেই সময় দাঁড়িয়ে কখনোই হচ্ছে যে অর্থনীতিকে নিজের পায়ে দাঁড় করানো সম্ভব নয়। কলকাতা পৌরসভা থেকে শুরু করে রাজ্যের সরকার, আমরা এই যে একটু আগে আপনারাই দেখাচ্ছিলেন চ্যানেলে যে স্বাস্থ্যের কি হাল, এক একটা মেডিকেল কলেজের কি হাল, একটু শেষ করে নি, ওনারা এতক্ষণ দীর্ঘ নির্বাচন বিরোধীদের যেতে হবে, শেষ করি। যা হাল স্বাস্থ্যের এই মুহূর্তে, হাসপাতালের ভেতরে কিছু পাওয়া যাচ্ছে না, এদিকে হাসপাতালের গেটগুলোর দিকে তাকিয়ে দেখুন। এই পরিস্থিতিতে বিরোধীরা কি বলছেন একটুখানি শুনবো। ওজন বুঝে ভোজন করুন, সরকারকে পরামর্শ দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। শিল্পের কোনো গল্প নেই, ফলে রাজ্যের রোজগার নেই। রোজগার নেই বলে তাকে ধার করতে হয়, ধার করতে করতে তাকে দেউলিয়া হতে হয়। 1 মাসে 3 বার ধার করতে হয়, নিশ্চয় প্রয়োজনে করতে হয়, তার একটা সীমা আছে। আপনি ওজন বুঝে ভোজন করুন। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। যতটা কাপড় আছে ততটা কোট বানান, যতটা ওজন ততটা ভোজন করুন। আপনি মানবেন না তো কি করবো আমরা? আমরা শুনলাম অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। সুভাষিস দা, বিরোধীরা এটাও বলছেন যে এই উপরের চকচকানির রাজনীতি করতে গিয়ে আজকে কলকাতা পুরসভার এই অবস্থা হয়েছে, রাজ্য সরকারের এই অবস্থা হয়েছে। দেখুন, সরকারের মানবিক মুখ নিয়ে আমি প্রশ্ন করছি না, বাসস্থান, অন্য দায়িত্ব নিতেই হবে, কিন্তু সেটাই একটা সরকারের যথেষ্ট নয় সরকার চালানোর পক্ষে। যেখানে ঘাটতি হয়ে যাচ্ছে মানব সম্পদ তৈরির ক্ষেত্রে, ঘাটতি হচ্ছে শিক্ষার মানের ক্ষেত্রে, ঘাটতি হচ্ছে। সরকারের কাজ নয় যে নিয়ম মতো পরীক্ষা হচ্ছে কিনা শুধু সেটা দিয়েই শিক্ষা বোঝা যায়। মানে দেবাঞ্জন বাবু যেটা বলছিলেন সুভাষিস দা, যে এই ক্ষেত্রে হাসপাতালের গেটগুলো চকচক করছে, কিন্তু যে প্রতিবেদনটা আমরা দেখলাম, মানুষ ওষুধ পাচ্ছেন না, পরিষেবা পেতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওষুধ পাচ্ছেন না এবং অনেক ওষুধ তালিকা থেকে বাদ যাচ্ছে, সেটাও নিয়ে খবরও হচ্ছে। এবং এমনও নয় যে অন্য অন্য রাজ্যে প্রচুর শিল্প হচ্ছে এখানে হচ্ছে না, বিষয়টা সেরকম, নতুন শিল্প হচ্ছে এখানে হচ্ছে না, বিষয়টা সেরকমও নয়। কিন্তু এখানে অপচয়ের, আমি বলছি বারবার যেটা কথাটা, মানবিক মুখ থাকলেও অপচয়ের জায়গা বা কোট আনকোট অপচয়, সেটা আমার কথা, ওনারা অপচয় মনে না করতে পারেন, অপচয় হচ্ছে। সেটা কখনো মেলায়, কখনো খেলায়, কখনো ক্লাবে, কখনো পুজোয়, তা দিয়ে কিন্তু এই সমস্যা পুরোটা মিটবে না। সেই অঙ্কটা বেশ, আমি আপনার প্রশ্ন ধরে যাই। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, যেটা রাজনৈতিক বিশ্লেষক বলছেন, বিরোধীরা একই কথা বলছেন যে আপনার যদি পয়সাই না থাকে তাহলে মেলা, খেলা, ক্লাবগুলো থেকে পুজোর সময় টাকা, সেগুলো আপনারা কোথা থেকে দিচ্ছেন? প্রথমত আমি একটা কথা বলি যে মেলা সম্পর্কে অনেকের বক্তব্য আছে, কিন্তু মেলাতেও একটা মানুষের একটা ইকোনমি তৈরি। আমি ক্লাব প্রসঙ্গে আসি একটু। আমি বহু মেলায় দেখেছি যেখানে এবার ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্লাব পরিকাঠামোর উন্নয়নের জন্য ক্লাবগুলিকে সাহায্য করা হয়েছে। এটা আমি মনে করি যে যারা ক্লাব, মানে তারা সামাজিক। কিন্তু বৈশ্বনাথ, মানুষ ওষুধ পাচ্ছেন না, সেটা কি বড় সমস্যা নয়? ক্লাবের উন্নয়নের থেকে মানুষের কি ওষুধ পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নয়? আমাদের এই রাজ্যে বিনামূল্যে রেশন, বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বিভিন্ন রকম প্রকল্পের মধ্যে দিয়ে আমরা রয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আপনি দুটো প্রতিবেদন দেখিয়েছেন, যেখানে বলছেন যে আমি কিছু ওষুধ পেয়েছি বা কিছুদিন আগে পর্যন্ত পেয়েছি, কিছু ওষুধ পাচ্ছি না বা এখন পাচ্ছি না, এরপর প্রতিবেদন আপনি দেখিয়েছেন। না, মমতা ব্যানার্জি তো নিজেই বলছেন যে টাকা নেই কোনো ক্ষেত্রে, স্কুল, রাস্তা, কলেজ, সেতু, হাসপাতাল, এসব কিচ্ছুর জন্য এখন টাকা চাইবে না, কারণ টাকা নেই। আমি এই প্রশ্নটাই তুলছি যে এক্ষেত্রে টাকা নেই, তো আপনারাই বলছেন। না, 2 লক্ষ কোটি টাকার ওপরে তো বামফ্রন্ট দেনা রেখে গেছিল। তারপরে আমাদের বৈশ্বনাথ 10 বছর পেরিয়ে গিয়েছেন, আজও যদি এই প্রসঙ্গ আপনাদের তুলতে হয়, সেই প্রসঙ্গে তাহলে একটু পরেই আসি। আমি একটুখানি সরাসরি যাব প্রসেনজিৎ বাবু। বিরোধীরা এটাও বলেন যে যদি ছেলে মেয়েদের ক্ষয়রাতির টাকাতেই ভবিষ্যৎ চালাতে হয়, তাহলে পড়াশোনা করার কি দরকার? হচ্ছে না, ওই আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে যে আমাদের সবকিছু হয় না। যে আরেকজন আপনাদের এখানে বক্তা উনি বললেন যে আমরা একটা পরীক্ষার মতো একখানে জিনিস করে যাচ্ছি, আর পরীক্ষা দিয়ে আমাদের এখানে বাচ্চারা চায় যে অন্য কোনো রাজ্যে চলে যাক, অন্য কোনো দেশে চলে যাক।
তো এখানে থেকে করবেটা কি? এখানে তো যেরকম সার্ভিস ইন্ডাস্ট্রি নেই, আর ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আরো কম। হ্যাঁ, এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়েছে, বাট এই যে বড় দুটো জায়গা, ওখানে তো আমরা অ্যাবসলিউটলি জিরো দেখছি। ওখানে সরকারকে এখন অনেক ফোকাস করতে হবে, আর করে যথেষ্ট একটা পরিকাঠামো, একখানা এনেবলিং অ্যাটমসফিয়ার করতে হবে, যাতে বেশ, আমি একটুখানি সংক্ষেপে যাবো। দেবাঞ্জন বাবু, আমাদের সময় খুব কম রয়েছে। হ্যাঁ, না, এই বিনামূল্যে শিক্ষার কথা বলছিলেন, বিনামূল্যে শিক্ষার কথা কপচাতে কপচাতে এমন জায়গায় চলে গেল যে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে, ক্যাম্পাস ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা করে গেল। 2 বছর ধরে ক্যাম্পাস বন্ধ রেখে দিয়েছে। তাহলে পড়াশুনোটা করবে কি করে ছেলেমেয়েরা? পড়াশুনোটা করবে কি করে ছেলেমেয়েরা? বিনামূল্যে স্বাস্থ্যের কথা বলছে, আপনারা নিজেরাই দেখালেন যে হাসপাতালগুলোর কি অবস্থা। এখন বামফ্রন্টের আমলের কথা বলছে 2010 থেকে 2011, 2010-11 এই সময় 1,85,000 মানে 1.85 লক্ষ কোটি হচ্ছে যে ঋণ ছিল, আর আজকে 10 বছরের মধ্যে এসে সেটা 5.35। তাহলে এই যে ঋণটা নেওয়া হলো, এই টাকাটা কোন কোন খাতে? বেশ, আমি খুবই সংক্ষেপে যাবো, আমার কাছে একদম সময় নেই। বিমল দা, আপনাকে দিয়ে শেষ করবো। না কুণাল, একটা কথা বলি, আমি বিতর্ক আজকে যেহেতু হচ্ছে না, আমি আমার একটু কথা বলি। যে কোনো, আমরা রাষ্ট্রবিজ্ঞানী বলি, জনপ্রশাসন একটা আর্ট এবং একটা সায়েন্স, এভাবেই চালাতে হয়। আমাদের এখানে প্রশাসন কিভাবে চলে জানো? সেটা হচ্ছে ওই ভানু পেল লটারির মতো। জওহর রায় বলেছিল না, সব শটাশট হয়ে যাবে। আমাদের এখানে সব শটাশট হয়ে যায়, ভাবনা চিন্তা নেই, ভবিষ্যৎ পরিকল্পনা নেই, দীর্ঘমেয়াদী প্ল্যান নেই, শটাশট যা পারো করে দাও, যা হবে তাই হচ্ছে। বেশ বেশ, বিমল দা, একেবারে বৈশাখ একটুখানি উত্তরটা নিয়ে নি সংক্ষেপে, অনুষ্ঠানটা শেষ করতে হবে। বৈশাখ দা, আসলে ওনারা এইসব কথাবার্তা বলে মানুষের রায়টাকে ওনাকে বুঝতে হবে, দেয়ালের লিখনটা পড়তে হবে। বাংলা এগোচ্ছে, বাংলার মানুষ জানে। আমরা যেটা, আরে কাউকে 34 বছরে 2 বছরে কোভিডকেও ফেস করিনি, আমরা কোভিড ফেস করলাম এই রাজ্যে। যাই হোক, আমাকে এই জায়গায় দাঁড়িয়ে অনুষ্ঠানটা শেষ করতেই হচ্ছে। যখন বিমল দা এবং বৈশাখ দা কথা বলছেন, আপনাদের একটুখানি থামাতে হলো, ভেরি সরি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বৈশাখ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, বিমল শঙ্কর নন্দ আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ প্রসেনজিৎ বাবু, ধন্যবাদ দেবাঞ্জন বাবু, আমাদের সঙ্গে ছিলেন সুভাষিস দা, আপনাকেও ধন্যবাদ। তবে যেতে যেতে এটুকুই বলবো যে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার বা বিশেষজ্ঞরা কি চিন্তাভাবনা করবেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য আগামী দিনে ঘুরে দাঁড়াবে কিভাবে, সেটা সমস্তটাই আগামী দিনের পরিকল্পনা। কিন্তু আমরা শুধু বোঝার চেষ্টা করলাম যে রাজ্য কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এবং বিশেষজ্ঞ বা রাজনৈতিক নেতারা কি বলছেন আজকের অনুষ্ঠানে, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে আজ এ পর্যন্তই। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা। TV9 বাংলা, প্রথম থেকে প্রথমে।